আপনাদের যদি এই যে সেক্টরগুলি বা যে যে খাতগুলি নিয়ে আলাপ আলোচনা করা হবে বা পড়া হবে, সেই বিষয়গুলি আয়কর আইন 2023 অনুযায়ী পড়া হবে, বা যে এই খাতগুলিতে যদি আপনার কোনো আয় থাকে তাহলে আপনাকে সরকারকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না, সেটা যত টাকাই হোক। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, পড়তে হবে বা জানতে হবে আয়কর আইন, আয়কর আইন আয়কর আইন 2023 অনুযায়ী কিন্তু এটা হবে আয়কর আইন 2023। এটা কিন্তু আপনাদের অবশ্যই কি রাখতে হবে, স্মরণ রাখতে হবে। তাহলে এই খাতগুলি থেকে যদি আপনাদের আয় হয় তাহলে সেইগুলি থেকে কোনো ধরনের কর সরকারকে দিতে হবে না। দয়া করে সঙ্গে থাকবেন, তাহলে বিস্তারিত দেখতে পারবেন এবং জানতে পারবেন। যদি আপনার এই খাতগুলি থেকে কোনো কর্তৃপক্ষ যদি টাকা কেটে নিয়ে যায় বা আপনার কর্য উপার্জিত সেই টাকাগুলি যদি কেটে নিয়ে যায়, তাহলে যদি আয়কর আইন 2023 দেখায় তাহলে কিন্তু আপনি তার কাছে সরাসরি জবাব দিয়ে চাইতে পারবেন যে কেন এই খাত থেকে তো সরকার এই বিষয়গুলিতে অব্যাহতি দিচ্ছেন, এই খাতগুলি থেকে তো কোনোভাবেই টাকা আমার কেটে নেওয়ার কোনো কথা নয়। তাহলে সেই খাতগুলি কি কি, তাহলে আমরা সেটার উদাহরণ যদি একদম প্রমাণ সহ আপনারা দেখাইতে পারবেন। সেটা হচ্ছে হলো আয়করের যে আয়কর নির্দেশিকা 2025-26, সেই নির্দেশিকার মধ্যে এটা কিন্তু সাধারণ কেউ তৈরি করে নেই, এটা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড করনীতি উইং যেটা আছে তারা কিন্তু এটা প্রকাশ করছেন। তাহলে এটাই কিন্তু আইন। তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো কর্তৃপক্ষ যদি আপনার টাকা কেটে নিয়ে যায়, যদি এখন যে আলাপ করা হবে বা যে বিষয়গুলি আলোচনা করা হবে সেই বিষয়গুলি যদি এই খাত থেকে যদি আপনার আয় থাকে তাহলে কিন্তু আপনি কোনো ধরনের কর দিবেন না, সেই করগুলি কি থাকবে, কর অব্যাহতি থাকবে। তাহলে সেইগুলি কি কি, সেগুলি হচ্ছে হলো আপনার এক নম্বর যদি আমরা পড়ি সেটা হচ্ছে হলো আয়কর আইন 2023 অনুযায়ী 1 জুলাই 2024 তারিখ হইতে, এখানে কি 1 জুলাই 2024 তারিখ হইতে, তাহলে এই জিনিসগুলি কিন্তু তারিখও কিন্তু আমাদের মনে রাখতে হবে। 1 জুলাই 2024 থেকে 24 থেকে এটি শুরু হয়েছে। এটা পরবর্তীতে সাল দেওয়া আছে, সর্বশেষ সাল হতে ছিল 30 জুন 2027, 30 জুন 2027 পর্যন্ত। এটা আশা করা যায় আরো বৃদ্ধি পাবে, এটা সাল ফিক্সড করা আছে, কিন্তু এটা আশা করা যায় আপনার এই যে খাতগুলো এখন আলোচনা করা হবে তা কিন্তু আরো বৃদ্ধি করা হবে। তাহলে সেটা কি, এক নম্বর যদি আমরা পড়ি সেটা হচ্ছে এআই বেস সলিউশন ডেভেলপমেন্ট। যদি আপনার কোনো বিজনেস থাকে, এআই বেস যদি কোনো বিজনেস আপনার থাকে, যদি এটাতে কোনো আপনি ডেভেলপমেন্ট কোনো সার্ভিস দিয়ে থাকেন বা সেবা দিয়ে থাকেন, এর বিনিময়ে যদি আপনার কোনো আয় হয় তাহলে সেটা যত টাকায় থাক 1 জুলাই হইতে 2024 হইতে আপনার এই খাত থেকে কিন্তু কোনো ধরনের টাকা সরকারকে দেওয়া লাগবে না। এটা কি থেকে আসবেন, এটা হচ্ছে হলো আপনার এই যে এটা আপনার সহজে আরো প্রমাণ করতে পারবেন বা বের করতে পারবেন কোথা থেকে, সেটা হচ্ছে হলো আপনার কর অব্যাহতি আয় ষষ্ঠ তফসিলের অংশ 1-এ আয়কর আইন 2023-এর কর অব্যাহতি আয় ষষ্ঠ তফসিলের অংশ 1-এর মধ্যে এটা আরো বিস্তারিত উল্লেখ করা আছে। আজকে আমি এটা শুধু ব্যতিক্রম বিধায় কিন্তু আজকে এটি আলোচনা আমরা করতেছি, কেননা আপনার উপার্জিত টাকা কোন কর্তৃপক্ষ কেটে নিয়ে যাবে, কোন কর্তৃপক্ষ কেটে নিয়ে যায় এটা কিন্তু আপনারা জানেন। আপনার টাকা আছে, জমা রাখছেন, আমানত রাখছেন, আপনার টাকা আপনি ওখানে জমা রাখেন বা জমা হয়, সেখান থেকে তারা কিন্তু বিনা নোটিশে, আমরা কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি বিনা নোটিশে আপনার টাকা নিয়ে যায়। যদি আপনি প্রতিবাদ করতে পারেন তাহলে কিন্তু টাকা ঠিকই আসবে। তাহলে আমরা এক নম্বরটা কি বললাম, যে এআই বেস ডেভেলপমেন্ট যদি কোনো সলিউশন বিজনেস যদি আপনার থাকে, সেখান থেকে যদি আপনার আয় হয় তাহলে কিন্তু আপনি সরকারকে কোনো ধরনের ট্যাক্স দিবেন না। ট্যাক্স দিবেন না বলতে এখান থেকে আপনি অব্যাহতি পাবেন, এটা আইনের মধ্যেই আছে, এই জন্য আপনি ট্যাক্স দিবেন না। অন্যান্য খাত থেকে আয় হলে কিন্তু সেটা আপনার দিতে হবে। 2 নম্বর কি, ব্লক চেইন বেস সলিউশন ডেভেলপমেন্ট। ব্লক চেইন বেস সলিউশন ডেভেলপমেন্ট সচরাচর সবাই করে না, কিন্তু আপনার যদি এই খাত থেকে বিজনেস থাকে বা এই খাত থেকে যদি আপনি আয় করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। 3 নম্বর কি, রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং। রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং যদি আপনি বিজনেস দিয়ে থাকেন তাহলে লাগবে না। সফটওয়্যার এ সার্ভিস তাতে লাগবে না। সাইবার সিকিউরিটি সার্ভিস যদি দেন আপনি কোনো, সেই খাত থেকে যদি আপনার কোনো ব্যবসায়িক আয় হয় তাহলে সেখান থেকে আপনার দিতে হবে না। ডিজিটাল ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স, যদি এই খাত থেকে আপনি যদি ডিজিটাল কোনো ডাটা অ্যানালিসিস হন
তাহলে সেখান থেকে যদি কোনো আয় হয় তাহলে কিন্তু আপনার কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। 6 নম্বর যদি আপনি দেখেন, 7 নম্বর মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস। যদি আপনি কোনো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, আপনি যদি মোবাইল যে সফটওয়্যারগুলি আছে সেগুলো যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই খাত থেকে যদি কোনো আয় হয় তাহলে আপনার সরকারকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না, আপনি সেখান থেকে অব্যাহতি পাবেন। এর পরবর্তীতে আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা কাস্টমাইজেশন। এর পরবর্তীতে আছে সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস। এর পরবর্তীতে ওয়েব লিস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভিসিং। ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভিস যদি হয় তাহলেও কিন্তু আপনার লাগবে না। তাহলে কি বললাম, এরপর সফটওয়্যার টেস্ট সার্ভিস সেটা পড়েছিলাম। 10 নম্বর বললাম হচ্ছিল ওয়েব লিস্টিং বা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। 11 নম্বর হলো আইটি সহায়তা ও সফটওয়্যার মেন সার্ভিস। আইটি যদি আপনি যদি আইটি রিলেটেড, ইনফরমেশন টেকনোলজি রিলেটেড যদি কোনো ধরনের বিজনেস থাকে তাহলে কিন্তু সেটার ক্ষেত্রে আপনি যদি কোনো সেবা দিয়ে থাকেন, মেনটেনেন্স সেবা, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের টাকা সরকারকে কর হিসাবে দিতে হবে না। এর পরবর্তীতে যেটা আছে সেটা হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিস। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসও সরকারকে দিতে হয়, বা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠানকে যদি আপনি এর মাধ্যমে আয় করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের কর দিতে হবে না। এর পরবর্তীতে হলো আপনার ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট। ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট কি, সেটা হলো ডিজিটাল পদ্ধতির মাধ্যমে যে অ্যানিমেশনগুলি করা হয় এর মাধ্যমে যদি আপনি কোনো আয় করতে পারেন তাহলে সরকারকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। এরপরে 14 নম্বর হলো ডিজিটাল গ্রাফিক ডিজাইন। ডিজিটাল গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইনার সবাই জানেন, যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা যে ধরনের আয় করে থাকবেন সেটার কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। ডিজিটাল ডেটা এন্ট্রি অ্যান্ড প্রসেসিং। ডিজিটাল পদ্ধতিতে যারা ডেটা এন্ট্রি করেন, এর পরবর্তীতে যদি কারা এই ধরনের ডাটা প্রসেসিং করার থাকে, সক্ষমতা থাকে বা একটা বিজনেস থাকে, তাহলে আপনারা কি করবেন না, সরকারকে ট্যাক্স দিবেন না। যদি আপনাকে এই ধরনের কোনো অর্থ কেটে নেওয়া হয় তাহলে বলা হবে আপনি এই আইনটা তাদেরকে দেখাই দিবেন। আরও আছে, সেটা হচ্ছিল 16 নম্বর ই লার্নিং প্ল্যাটফর্ম বা ই পাবলিকেশন। অনেকে দেখা যায় আমাদের দেশে, যেরকম আমি কি করতেছি, ই লার্নিং দিচ্ছি বা ই লার্নিং এর একটি ব্যবস্থা করছি। এটা হলো যদি আপনারা মনে করেন ই লার্নিং এখান থেকে এই খাত থেকে যদি কোনো আয়, আমি হয়তো বা কোনো আয় করি না, কিন্তু যারা এডটেকের সাথে জড়িত আছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটি টাকা ইনকাম করেন। তাদের যত ইনকামে হোক তারা কি করবেন না, 2027 সাল পর্যন্ত, 30 জুন 2027 সাল পর্যন্ত কিন্তু তারা কোনো ধরনের ট্যাক্স দিবে না, তারা কিন্তু অব্যাহতির মধ্যে থাকবেন। এর পরবর্তীতে কি, আইটি ফ্রিল্যান্সিং। যারা ফ্রিল্যান্সিং করেন, দিন রাত পরিশ্রম করে কষ্ট করে, এই মনে করেন যে সারা রাত জেগে, আমি যতটুকু শুনছি বা যতটুকু জানি, তারা মনে করেন যে একটি কাজ ফাইবার বা আপওয়ার্ক থেকে একটি কাজ নেওয়ার জন্য দিনের পর দিন পরিশ্রম করে, মেধা দেয়, এর পরবর্তীতে সময় এখানে ওয়েস্ট করে। এর পরবর্তীতে যখন আয় হয় তখন কিন্তু বিদেশে যেরকম আমাদের বিদেশি প্রবাসী ভাই বোনেরা যারা টাকা পাঠায় তারাও ছিল রেমিটেন্স যোদ্ধা যেরকম পরিচিত, যারা ফ্রিল্যান্সিং খাত থেকে বা কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে যারা টাকা এই দেশে আনে তারাও কিন্তু এক পর্যায়ে যোদ্ধাই বলা যায়। কেননা তাদেরও অনেক পরিশ্রম আছে, হয়তোবা তারা বিদেশ যায় নাই, কিন্তু তারা কিন্তু বৈদেশিক মুদ্রা এই দেশে রিজার্ভ কিন্তু করতেছেন, তাদেরও কিন্তু ব্যাপক ভূমিকা আছেন আমাদের এই দেশের জন্য। তাহলে আইটি বা ফ্রিল্যান্সিং খাতে যারা আছেন তাদেরকেও কি করবে না, কোনো ধরনের 30 জুন 2027 সাল পর্যন্ত কোনো ধরনের কর আরোপ এখন পর্যন্ত হয়নি। তাহলে যদি এই ধরনের কোনো বাস্তবায়ন হয় তাহলে অবশ্যই কি করা হবে, আপনাদেরকে জানানো হবে যদি সিদ্ধান্ত আসে। কিন্তু 2027 সাল পর্যন্ত সিদ্ধান্ত অলরেডি আছে, এটা এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন দিয়ে করা হয় নাই। এর পরবর্তীতে কি আছে, কল সেন্টার সার্ভিস। অনেক ব্যক্তি আছে কল সেন্টার সার্ভিসেও কাজ করেন বা কল সেন্টার সার্ভিসের ব্যবসা পরিচালনা করেন। সেই ক্ষেত্রে কল সেন্টার সার্ভিসের ব্যবসা যারা পরিচালনা করবেন তাদের যদি এখান থেকে কোনো আয় হয় তাহলে তারাও কি করবে না, কোনো ধরনের কর দিবেন না। এর পরবর্তীতে কি আছে, ডকুমেন্ট কনভার্সন, ইমেজিং বা ডিজিটাল আর্কাইভ, এই ধরনের যদি কোনো কিছু করে থাকেন তাহলে সেক্ষেত্রে কি করা লাগবে না, কোনো ধরনের কর দিতে হবে না। তাহলে যে বিষয়গুলি করলাম, এই বিষয়গুলি পড়লাম, এই বিষয়ের মধ্যে যদি আপনার কোনো আয় থাকে বা এই ব্যবসার সাথে যদি আপনি জড়িত থাকেন তাহলে কি করা হবে না, কোনো ধরনের কর সরকারকে দিবেন না। তবে শর্ত থাকে, যদি এই শর্ত আপনি পালন না করেন তাহলে কিন্তু আপনাকে কর দিতে হবে। সেটি হলো আপনার এই যে খাতগুলি আছে। তবে শর্ত থাকে যে 1 জুলাই 2024 তারিখ হইতে ব্যবসায়ীরা সকল আয়, ব্যয় ও বিনিয়োগ শতভাগ ব্যাংকে ট্রান্সফারের মাধ্যমে সম্পূর্ণ করিতে
হইবে। যদি আপনার যে আয়গুলির কথা বলা হইলো, এই আয়গুলির যে আর্থিক লেনদেন হবে, সেই লেনদেনের কিন্তু অবশ্যই আপনার যে টাকা আর্থিক লেনদেন করবেন সেটা কিন্তু অবশ্যই ব্যাংকের মাধ্যমে হতে হবে। আপনি যদি হাতে হাতে লেনদেন করেন আর সরকার যদি বা ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষ যদি আপনার ওই রকম আয় দেখেন, তাহলে কিন্তু আপনাকে জরিমানা আরোপ করতে পারেন। এবং কি যদি তখনই করেন, তখন যদি আপনার কাগজপত্র শো না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কি করতে হবে, কর দিতে হবে। তাহলে এই যে পয়লা জুলাই 2024 তারিখ হইতে 30শে জুন 2027 সাল পর্যন্ত যে কর অব্যাহতি বা যে ছাড়ের ব্যবস্থা আছে, সেই ছাড়ের ব্যবস্থার মধ্যে আপনার অবশ্যই শর্ত থাকে কি, আপনি অবশ্যই আর্থিক যে লেনদেন করবেন সেটা টাকাটা আপনার অবশ্যই ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে। তাহলে আমি যদি আবার পড়ি, তাহলে আপনার পক্ষে অবশ্যই বুঝতে সুবিধা হবে। আর যারা কর আইনজীবী হবেন বা কর যারা প্র্যাকটিস করেন, তাদেরও কিন্তু এই বিষয়গুলি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। কেননা আমাদের এগুলি কিন্তু ভুল হতে পারে বা আমরা ভুলে যেতে পারি। সেক্ষেত্রে আমাদের যারা সম্মানিত ক্লায়েন্ট থাকবেন বা যারা নিজে নিজে কর সাবমিট করবেন, অনেকে আছে যে নিজে নিজে কর দিয়ে থাকেন, স্বনির্ধারণের যে কর আছে সেটা, সেই ক্ষেত্রে যদি আপনার এই বিষয়গুলি জানা থাকে, তাহলে কিন্তু আপনার পক্ষে সুবিধা হবে। আর যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনার সেই আয়ের যে স্ল্যাব আছে, সেই স্ল্যাব অনুযায়ী যদি আপনার কিন্তু কর আপনার প্রদান করতে হবে। তাহলে সেখানে আপনার কি করতে হবে, তাহলে আবার পরিচলন দেখি। পয়লা জুলাই 2024 তারিখ হইতে 30শে জুন 2027 সাল পর্যন্ত এই যে যদি হয়, এই খাত থেকে যদি আয় হয়, তিনি যদি নিবাসী হন বা অনিবাসী হন, মানে বাংলাদেশে তিনি বসবাস করেন বা যদি নাও করেন, তাহলে এই খাতগুলি থেকে তার কিন্তু আয় হলে সেটা দিবেন না। সেটা কি, সেটা হচ্ছিল আইটি বেস যদি বিজনেস থাকে, তাহলে তিনি এই ক্ষেত্রে আয় হলে তিনি দিবেন না। এর পরবর্তীতে ব্লকচেন সলিউশন ডেভেলপমেন্ট, রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং, সফটওয়্যার এজ সার্ভিস, সাইবার সিকিউরিটি সার্ভিস, ডিজিটাল ডেটা অ্যানালিটিক্স আর ডেটা সায়েন্স, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা কাস্টমাইজেশন, সফটওয়্যার টেস্টিং বা ল্যাব সার্ভিস, ওয়েব লিস্টিং, ওয়েব ডেভেলপমেন্ট ও সার্ভিস, আইটি সহায়তা সফটওয়্যার। এর পরবর্তীতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিস, ডিজিটাল অ্যানিমেশন, এরপর ডিজিটাল অ্যানিমেশনের পর ডিজিটাল গ্রাফিক ডিজাইন, ডিজিটাল ডেটা এন্ট্রি এবং প্রসেসিং। এরপর হচ্ছে ই লার্নিং প্ল্যাটফর্ম বা ই পাবলিকেশন। এর পরবর্তীতে আছে আইটি বা ফ্রিল্যান্সিং, কল সেন্টার সার্ভিস, ডকুমেন্ট কভার ইমেজিং ও ডিজিটাল আর্কাইভ। এই শিল্পগুলি যদি, এই ব্যবসাগুলির সাথে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে কিন্তু অবশ্যই কি করতে হবে না, আপনার সরকারকে কোনো ধরনের কর দিতে হবে না। কেন কর দিতে হবে না, সেটা হচ্ছে আয়কর আইন 2023 সালের যে আইন আছে, সেই আইনের তফসিল 6 কর অব্যাহতির যে খাতটি আছে, তফসিল 6 ষষ্ঠ তফসিলের অংশ 1 কিন্তু এখানে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। এটা হচ্ছে 27 সাল পর্যন্ত। আমরা ইনশাল্লাহ পড়বো সামনে আরো আরো অনেক খাত আছে, যে খাতগুলি থেকে আপনার কোনো ধরনের কর সরকারকে দিতে হয় না। সরকার সেই খাতগুলিকে কি দিছে, অব্যাহতি দিয়েছে। তাইলে আজকে আমরা কি জানলাম, যে পয়লা জুলাই 2024 হইতে 30শে জুন 2027 সাল পর্যন্ত আপনার যদি এই খাত থেকে যদি আয় হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের কর সরকারকে দিতে হবে না। আশা করি আপনি অবশ্যই উপকৃত হয়েছেন। যদি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।